সমস্যা কি? বারবার মাঝখানে এটাকে আনছো কেন? আমি একটু অবাক হলাম। এতদিন তো নিজেই কোলবালিশটাকে আমার সতীন বানিয়ে মাঝখানে রেখে দিত, আজ আমি দিয়েছি তাতে আমার দোষ হয়ে গেল? আজব। না, উনি যতই রাগ দেখাক আমি আমার জায়গা থেকে নড়ব না। কি আর করবেন উনি? আমি নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি তো মাঝখানে বালিশ দিয়ে রাখতেন রোজ। হ্যাঁ তো, আজ তো রাখিনি। ওনার নিঃশ্বাস আমার চোখে মুখে আশ্রে পড়ছেন। উনি এতটা কাছে আসে আমার শরীর কাঁপছে। তারপর ওনার রাগ দেখে দেখে ভয়ও লাগছে। কিন্তু এখন উইক হলে চলবে না, শক্ত থাকতে হবে। আমি ইতস্ত করে বললাম, না, আমি ভাবলাম আপনি হয়তো ভুল করে আজ কোলবালিশটা রাখেননি। উনি এবার আরো শক্ত করে হাত দুটো চেপে ধরে বলল, ভাবলে? কেন ভাবলে? এত ভাবতে কে বলে তোমাকে? একদম বেশি ভাবতে আসবে না। ভেবেছই যখন তখন এত উল্টোপাল্টা ভাবতে কে বলেছিল? হ্যাঁ, এটাও তো ভাবতে পারতে যে যে উনি এবার দুষ্টু হেসে ডান হাত দিয়ে আমার বেরিয়ে আসা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বললেন, তোমার এত কিছু জানতে হবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর সেদিন বেচারা খোল বালিশটাকে খুব করে ঝাড়ছিলে যে আমাদের মাঝখানে কেন আসে, তাই তো? ফাইন, সরিয়ে দিলাম। আর কি যেন বলেছিলে? ও তোমার সতীন। বলে উনি আমাকে ছেড়ে পাশে শুয়ে শব্দ করে হাসতে লাগলো। আমি ওভাবে শুয়ে ওনার দিকে তাকিয়ে ওনার হাসি দেখছি। উনিও হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি? মানে একটা কোল বালিশকে নিয়েও তুমি জেলাস? এবার আমার বেশ লজ্জা লাগছে। তার মানে সেদিন উনি আমার ওইসব উদ্ভট কথাবার্তা শুনেছেন। ইস, কি লজ্জা। আমি চোখ সরিয়ে নিলাম। উনি হেসে বললেন, পরে ভেবে দেখলাম আমার এক বউয়ের জন্য আরেকজন কষ্ট পাবে, এটা তো ঠিক না। আর তাছাড়া ওই বউকে নিয়ে তো এতগুলো বছর কাটালাম, এবার একটু এটাকে ট্রাই করে দেখি। আমি এবার ভ্রু কুচকে তাকিয়ে রইলাম ওনার দিকে। বউ? মানে কি? ওই কোলবালিশ ওনার বউ? আমার না হয় ওটাকে দেখলে সতীন সতীন ফিলিংস আসে, তাই আমি বলি। কিন্তু তাই বলে উনিও বলবেন? আমি কিছুক্ষণ বিরক্ত হয়ে তাকিয়ে থেকে মুখ উঠে বসলাম। তারপর উঠে বসে বললাম, না থাক, আপনি আপনার ফার্স্ট ওয়াইফ মানে প্রথম প্রেমিকাকে নিয়েই থাকুন। উনি মাথায় এক হাতে ভর দিয়ে আছোয়া হয়ে বললেন, যা বাবা, সেদিন তো এত কথা শোনালে, মাঝে আসে বলে আজকে কি হলো আবার? আমি একটা মেয়েকে হাসি দিয়ে বললাম, আসলে কি বলুন তো, এতদিন পাশে নিয়ে শুতে শুতে ওর ওপর মায়া পড়ে গেছে। এখন আমি ওকে ছাড়া শুতে পারি না, তাই এটা আমার পাশেই থাকবে। বলে আমি নামতে নিলেই উনি হাত ধরে টান দিয়ে আমায় বেডে শুয়ে দিয়ে বললেন, দেখছেন, হাজবেন্ড ছাড়া কারো প্রতি এত মায়া দেখাতে নেই, ভালো দেখায় না, ইউনো। হাজব্যান্ড? আপনি তো আমাকে বউ বলে মানেনি না, তাই না? বাট বেশি কথা বলো তুমি। কিপ ইয়োর মাউথ শাট আপ, ঘুমাও। আমি ওনার কথায় পাত্তা না দিয়ে ছাড়িয়ে উঠে যেতে নিলে উনি আবার আমাকে টেনে শুয়ে দিয়ে বললেন, একদম বেশি বাড়াবাড়ি করবে না, ঠিক আছে? আমি রেগে গেলে কি করতে পারি সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। আর এখন তো তুমি আমার বুঝছো, বুঝতেই পারছো। ওনার এই ঠান্ডা গলার ভয়াবহ হুমকিতে বেশ ঘাবড়ে গেলাম। তাই আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইলাম। একটু হেসে শুয়ে পড়লেন। আমার দিকে ঘুরে আমার অনেকটা কাছে এসে আমার পেটের ওপর ওনার ডান হাত রাখলেন। আমি ফ্রিজ হয়ে আছি পুরো। কিন্তু ওনার ওই হুমকির পর কিছু বলার সাহস পাচ্ছি না। আজব, নিজের যেটা ইচ্ছা হয় সেটাই করে, আমার কোনো ভ্যালুই নেই। ওনার যখন যা ইচ্ছা হয় তাই করেন আমার সাথে। আর আমাকে আর আমাকে অবোধ অসহায় শিশুর মতো সব মেনে নিতে হয়। তবে কেন জানি না, খুব খারাপ লাগছে না ওনার এই সামান্য ছোঁয়াতেও। অদ্ভুত কিছু আছে। চোখ বন্ধ করে চুপচাপ ঘুমানোর চেষ্টা করতে শুরু করলাম। তবে তুমি যতই জোর খাটাও আমি এত ইজিলি গলবো না। কোনো দোষ না করে অনেক কঠিন কঠিন কথা শুনেছি আপনার মুখে। এবার আমিও দেখি আপনি কি কি করতে পারেন। বাড়ির সবাই ভীষণ রকমের খুশি, কারণ বাড়ির প্রাণ ফিরে এসেছে। এই বাড়ির প্রাণ আদ্রিয়ান, আর ওনার আগের মতো হয়ে যাওয়াতে সবাই ভীষণ রকমের খুশি হয়েছে। আর সব ক্রেডিট দিচ্ছে আমাকে, যেখানে আমি কিছুই করিনি। এমনিতেই বাবা মামনি আমাকে খুব ভালোবাসে, কিন্তু এখন পুরো চোখে হারায়। কোচিং সেন্টারে যাওয়ার জন্য গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে গেলেই উনি হাত ধরে আটকে দিয়ে নিজের সিট বেল্টটা লাগাতে লাগাতে বললেন, এটা আমি করি আর সব সময় আমিই করব। এটাও কি রেসপন্সিবিলিটি? উনি গাড়ি স্টার্ট করতে করতে বললেন, বাচ্চাদের এত কথা জানতে হয় না। আমি একটা ভেঙচি কেটে কোনো কথা না বলে বাইরে তাকিয়ে রইলাম। প্রয়োজন ছাড়া কোনো কথাই বলি না আমি ওনার সাথে, আর বলবো না। হ্যাঁ।
কোচিং সেন্টারের ভেতরে ঢুকতেই চমকে গেলাম আমি, কারণ ইসরাত জাহান আমার কলেজের বেস্টিদের মধ্যে একজন। আমি ওকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। ওর সাথে ফোনে কথা হয় ঠিকই, কিন্তু ওকে এখানে দেখবো ভাবতেই পারিনি। ও আমাকে দেখে হেসে দিয়ে এসে জড়িয়ে ধরলো। আমি শকড হয়ে দাঁড়িয়ে আছি। ও আমাকে ছেড়ে আমার সামনে তুড়ি বাজিয়ে বলল, কি রে বান্দরিনী, এইভাবে তাকিয়ে আছিস কেন? কেমন দিলাম সারপ্রাইজ? আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে বললাম, তুই না বলেছিলি যে তুই অ্যাডমিশনের জন্য কোচিং করবি না? ইসরাত চোখ টিপ মেরে বলল, এটাই তো সারপ্রাইজ ছিল বেবি। কেমন দিলাম? আমি ওর কান টেনে ধরে বললাম, তোকে পিস পিস করে কেটে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে আমার, শয়তান মেয়ে একটা। জানিস কত মন খারাপ ছিল? তুই নেই, ওরও মেডিকোতে, আর ঐশীর ব্যাস আলাদা। একা একা ভালো লাগে। তাই তো চলে এসেছি বেবি। আচ্ছা ছাড় না, জিজু কেমন আছো? উনি ভালোই থাকেন। ইসরাত এবার মুখ ফুলিয়ে বলল, কাজটা তুই একদমই ঠিক করিসনি জানিস। তোর বিয়ের দিন জিজুকে দেখে কি হাই লেভেলের ক্রাশটাই না খেলাম। কে জানতো একেই একদিন জিজু ডাকতে হবে। জিজু ডাকতে গেলেই বুকের ভিতর কেমন ব্যথা ব্যথা করে। আমি একটু রাগি চোখে তাকালাম ওর দিকে। ও একটু ভয় পাওয়ার ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে দিল। ওর হাসি দেখে আমিও হেসে দিলাম। তারপর দুজনেই গল্প করতে করতে কোচিং রুমে ঢুকলাম। বন্ধু মানে আস্ত ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি, শেয়ারিং, কেয়ারিং সব মিলে জীবনের এক অমূল্য পাওয়া হলো বন্ধু। আরও 3টা দিন কেটে গেছে। এই 3 দিন খুব ভালো করেই ইগনোর করেছি ওনাকে। রাতে রোজই দূরে সরে যায়, কিন্তু উনি টেনে কাছে এনে আমার উপর হাত দিয়েই ঘুমন। বিকেলে আমি বসে বসে বায়োলজি পড়ছি, আর উনি আমার পাশে বসে ল্যাপটপে কি যেন কাজ করছেন। হঠাৎ উনি বলে উঠলেন, অনি, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো তো। আমি ভ্রুকুচকে তাকালাম ওনার দিকে। অনি, 1 কাপ কফি নিয়ে আসো তো। কেন? আমি কেন আনবো? সেদিন তো কফির মগটাই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন শুধুমাত্র আমি নিয়ে এসেছিলাম বলে। এখনো তো পিরিত কোথা থেকে আসছে? আই জাস্ট ওয়ান্ট টু নো। আমি মুখ গোমরা করে উঠে দাঁড়িয়ে বললাম, আমি মনিকে বলে দিচ্ছি নিয়ে আসতে। উনি এবার ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়িয়ে আমার বাহু চেপে ধরে বললেন, কদিন ধরে এমন করছো? আমি কিছু বলছি না তাই বলে যা খুশি তাই করবে নাকি? হ্যাঁ, কফিটা তুমি আনবে, যাও। আমি ওনার দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে কফি আনতে বেরিয়ে এলাম। সাধু নাকি খবিশ্রাম বলি আমার জীবনটা তেনা তেনা করে দিল। মানুষটা এমন কেন? গিরগিটি কেন? আকাশে এতবার রং বদলায় না যতবার উনি বদলান। উনি আর আকাশ দুটোই সমান। এক বিশাল বড় রহস্য, যে রহস্যকে ভেদ করা এক কথায় অসম্ভব। আদ্রিয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কফি বানিয়ে ওনার কাছে কফির মগটা নিয়ে গেলাম। এসে দেখি উনি নিজের কাজে ব্যস্ত হয়ে আছেন। আমি গলাটা হালকা ঝেড়ে বললাম, আপনার কফি। উনি আমার দিকে না তাকিয়ে হাত বাড়িয়ে কফির মগটা নিয়ে কফি খেতে শুরু করলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর উনি বললেন, এক্সামের রেজাল্ট দিয়েছে? আমি ইতস্ত করে বললাম, দিয়েছি। মেরিট পজিশন কত আর মার্কস কত এসেছে? আমি চুপ করে আছি। আমাকে চুপ থাকতে দেখে উনি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি হলো বলো? আমি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললাম, মার্কস 46 আর পজিশন 112। উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন, তারপর অবাক কণ্ঠে বললেন, 112 মানে কি? এত কষ্ট করে দিনরাত এক করে পড়াচ্ছি তোমাকে এই পজিশনের জন্য? আজব, এত হাজার স্টুডেন্টের মধ্যে 112তম হয়েছি, এতে প্রবলেমটা কোথায় শুনি? বেশ ভালোই তো হয়েছে, সব কিছুতে বেশি বেশি। নিচে সবসময় টপ করতে বলে কি আমাকেও করতে হবে নাকি? উনি একটা শ্বাস ফেলে বললেন, পজিশন আরও এগোতে হবে, নয়তো ডিএমসিতে চান্স হবে না। উনি অন্যান্য কোচিং সেন্টারে আরও ভালো ভালো স্টুডেন্ট আছে, সো হার্ড ওয়ার্ক করতে হবে। আমার এবার খুব বিরক্ত লাগছে। আরে ভাই, আমার হাজবেন্ড তুই, পড়াস ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু রোমান্টিকও তো হওয়া যায় নাকি? এত চাপ দেওয়ার কি আছে? সবসময় এরকম করে। আমি নিজেকে সামলাতে না পেরে মুখ ফুলিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি এমন কেন বলবেন? পুরোটা সময় শুধু বই খাতা নিয়ে বসিয়ে রাখেন। বউ আমি আপনার, মাঝে মাঝে তো একটু রোমান্টিকও হতে পারেন। কি হয় একটু? এটুকু বলেই থেমে গেলাম আমি, কারণ এতক্ষণে হোশ এলো যে কি বলছিলাম। এটাই আমার দোষ, যখন বলতে শুরু করি তখন ডানে পায়ে আশেপাশে তাকিয়ে কথা বলি না, আর কি বলছি সেটা ভেবেও বলি না। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে।
এত বোকা কেন আমি? সংকোচ নিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি উনি ওনার এক ভীষণ বিখ্যাত স্টাইলে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। মানে দুই ভ্রু কোনাকুনি অ্যাঙ্গেলে কিভাবে যেন বাঁকান উনি। বিখ্যাত বলছি এই কারণে, কারণ এরকম ভাবে ভ্রু বাঁকাতে আমি ওনাকে ছাড়া শুধুমাত্র সুশান্ত সিং রাজপুতকেই দেখেছিলাম। যদি উনি এখন আর নেই পৃথিবীতে, কিন্তু আদ্রিয়ানের ভ্রু বাঁকানোর স্টাইলটাও একদমই ওনার মতো। উনি কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে ল্যাপটপটা বন্ধ করে সাইডে রেখে মুখে হালকা বাঁকা হাসি ফুটিয়ে আমার দিকে তাকালেন। তারপর উঠে দাঁড়িয়ে আমার দিকে একটু এগুলে আমি পিছিয়ে গেলাম। উনি বাঁকা হাসি দিয়ে এগুচ্ছেন আমার দিকে। আমি পেছাতে পেছাতে কাপা কাপা গলায় বললাম, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? আফটার অল তুমি আমার বউ, আমি তো তোমার কাছে যেতেই পারি, অধিকার আছে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। ওনার এরকম কথার উত্তরে ঠিক কি বলা যায় সেটা জানা নেই আমার। আমি শুধু একটু একটু করে পিছিয়ে যাচ্ছি। আমি যেদিক দিয়ে পেছাচ্ছি সেদিকে দেওয়ালটা কাছে থাকার ফলে খুব বেশি দেরি হলো না দেয়ালের সাথে লেগে যেতে। আমি দেয়ালের সাথে আটকে যেতেই উনি আমার ডান পাশ দিয়ে দেওয়ালের উপর হাত রেখে একটু ঝুঁকে বললেন, তখন কি যেন বলছিলে? তুমি আমার বউ, আমি এত আনরোম্যান্টিক কেন? এত এত অভিযোগ করলে, আর এখন যখন আমি তোমার কাছে এলাম আর তখন তুমি পিছিয়ে যাচ্ছ। ইটস নট ফেয়ার। ওনার এত কাছে আসাতে তো আমার অবস্থা ভীষণ রকমের খারাপ হয়ে আছে। উনি ইচ্ছে করে আমাকে টিচ করতেই যে এরকমটা করছেন সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি আমি। উনি আরেক হাতে আমার কপালের চুলগুলো কানের পিঠে গুঁজে দিলেন। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। উনি ওনার 4 আঙ্গুল দিয়ে আমার গালে আলতো করে স্লাইড করে থুতনি ধরে মুখটা উঁচু করে ধরলেন। আমি আমার জামা শক্ত করে ধরে আছি, চোখ খিচে বন্ধ করে রেখেছি। ঠোঁটো যে মৃদু কাঁপছে সেটা ফিল করতে পারছি। এটাও ফিল করতে পারছি যে ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। ওহ সিট, সরি, আমি কিছু দেখিনি। কারো আওয়াজ পেয়ে চমকে চোখ খুলে তাকালাম আমি। উনিও সোজা হয়ে দাঁড়ালেন। দরজার দিকে তাকিয়ে দেখি জাবিন উল্টো ঘুরে চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর আদ্রিয়া দুজনেই একে অপরের দিকে তাকালাম। জাবিনের দিকে তাকিয়ে ওকে কিছু বলবো তার আগেই ও বলল, ভেরি সরি, আসলে দরজা পুরো খোলা ছিল তো বুঝতে পারিনি। যাই হোক, তোমরা কন্টিনিউ করো, আমি যাচ্ছি। এটা বলে জাবিন দৌড়ে যেতে নিলেই আদ্রিয়ান বলল, এ ড্রামাবাজ দ্বারা কি বলতে এসেছিস বল। জাবিন পুরো পছর স্টাইলে দাঁড়িয়ে গেল। তারপর ওভাবে দাঁড়িয়েই বলল, আম্মু তোদের ডাকছে, স্ন্যাক্স হয়ে গেছে। বলে দৌড়ে চলে গেল। আমি নাক ফুলে দাঁতে দাঁত চেপে তাকালাম ওনার দিকে। শুধু 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 খবিস বলে ওনাকে ইজ্জতের পুরো ফালুদা বানিয়ে দিল আমার। যেন যেটা হয়েছে সেটা তেমন কোনো ব্যাপারই না। আমি ওনার থেকে একটা বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে চলে এলাম ওখান থেকে। নিচে গিয়ে দেখি ইফাজ ভাইয়া, আপি, জাবিন তিনজনেই মিটমিটিয়ে হাসছে। বেশ বুঝতে পারলাম জাবিনটা উপরে যা দেখেছে সব বলে দিয়েছে। আমি কিছু না বলে মাথা নিচু করে সোফায় বসে পড়লাম। জাবিন একটু গলা ঝেড়ে বলল, কি হলো ভাবি? ভাইয়া এত তাড়াতাড়ি ছেড়ে দিল? আমি চোখ রাঙিয়ে তাকালাম ওর দিকে। আমাকে ওভাবে তাকাতে দেখে জাবিন চোখ সরিয়ে গালে হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যে মহাশয় নিচে চলে এলেন। উনি এসেই আমি যে সিঙ্গেল সোফায় বসেছি সেই সোফার হ্যান্ডেলের উপর বসে পড়ল। আমি ভ্রু কুঁচকে আবার ওনার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলাম। বাবা এসে বসে আমাদের জয়েন করলেন। উনি ইফাজ ভাইয়া আর ওনার সাথে টুকিটাকি কথা বলছেন। একটু পর মামনিরাও স্ন্যাক্স নিয়ে চলে এলো। সবাই মিলে গল্প করছি। তখনই বাবা বলল, ইফাস, আদ্রিয়ান। ওনারা দুজনেই বাবার দিকে তাকালেন। বাবা চায়ের কাপটি টেবিলে রেখে বললেন, সামনের শুক্রবার একটা পার্টিতে ইনভিটেশন ছিল, কিন্তু আমার আর ভাইকে একটু চট্টগ্রামে যেতে হবে 2 দিনের জন্য। ওই দিন আমরা থাকবো না ভাই, তাই আমাদের হয়ে পার্টি তোমরা দুইজন হিয়া আর অনিকে নিয়ে জয়েন করবে। জাবিন চাইলে যেতে পারে। ওনারা দুজনেই সম্মতি জানিয়ে মাথা নাড়ালেন। আমি শুধু আদ্রিয়ানকে দেখছি। লোকটা হঠাৎ এত বদলে গেল কি করে? ইশরাক ভাইয়ের মৃত্যুতে ওনার এরকম পরিবর্তন অস্বাভাবিক ছিল। এটা ঠিক যে প্রিয় বন্ধু ছিলেন ওনার, কিন্তু 4টা মাস কেটে যাওয়ার পরেও সবার থেকে নিজেকে গুটিয়ে রাখাটা কতটা অস্বাভাবিক আর অদ্ভুত ছিল। তার চেয়ে বেশি অদ্ভুত হচ্ছে ওনার এই মুহূর্তে করা ব্যবহারগুলো। হঠাৎ এভাবে আগের মতো কি করে হয়ে গেল? না, আর ভাববো না। ওনাকে নিয়ে ভাবতে বসলেই মাথা ব্যথা শুরু হয়ে যাবে আমার। উনি খুবই জটিল একজন মানুষ, ভীষণ জটিল। আজ কোচিং নেই, তাই রুমে বসেই বেডে হেলান দিয়ে বই দেখছিলাম। কোথা থেকে উনি এসে বললেন, অনি একটু তাড়াতাড়ি রেডি হও, বেরোবো। আমি একটু অবাক হলাম। আমাকে নিয়ে এখন আবার কোথায় বেড়াবেন উনি? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, এখন কোথায় যাব? আহা, গেলেই দেখতে পাবে, একটু তাড়াতাড়ি করো প্লিজ।
আমি জানি এখন ওনাকে জিজ্ঞেস করলেও কিছু বলবেন না, তাই আর কোনো কথা বাড়ালামই না। চুপচাপ উঠে গিয়ে রেডি হয়ে নিলাম। দুজনেই বেরিয়ে পড়লাম। গাড়িতে গোটা রাস্তা ওনার সাথে আর কথা হয়নি। গাড়ি থামতেই ভালো করে তাকিয়ে দেখলাম এটা ইশরাক ভাইয়াদের বাড়ি। আমি একটু অবাক হলাম, উনি এখানে কেন আনলেন আমাকে? উনি আমার সিট বেল্ট খুলে দিয়ে বাইরে বেরিয়ে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে গিয়ে আমার হাত ধরেই সোজা একটা রুমের দরজার সামনে নিয়ে দাঁড় করালেন। দরজার ভেতরে বসে থাকা মানুষটাকে দেখে আমার বুকের মধ্যে কেঁপে উঠল। নূর আপু খাটে হেলান দিয়ে বসে একটা ফ্রেম বুকে জড়িয়ে ধরে বসে আছে। নিশ্চয়ই এটা ইশরাক ভাইয়া ছবি। কি হাল করেছে নিজের। সুন্দর ভাষা চোখ দুটো বসে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এই সময় নাকি মেয়েদের স্বাস্থ্য ভালো হয়, কিন্তু উনি শুকিয়ে গেছেন। এমন মনে হচ্ছে শুধু বাঁচতে হবে তাই বেঁচে আছে। এত চঞ্চল একটা মেয়েকে এতটা প্রাণহীন দেখে নিজের চোখের জলকে আটকাতে পারলাম না। আমি ধীর চোখে আদ্রিয়ানের দিকে তাকালাম। উনি এক দৃষ্টিতে নূর আপুকেই দেখছে। আচ্ছা, সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা কি এতটাই গভীর হয়? নিজের স্বামী হারানোর যন্ত্রণা কি মানুষকে এভাবেই শেষ করে দেয়, এভাবে পাথরে পরিণত করে দেয়? ইশরাক ভাইয়ের মৃত্যুটা এক বিশাল বড় রহস্য। এখনই কেউ জানে না ঠিক কেন মরতে হলো ওনাকে। যদি কোনোদিন আমি আদ্রিয়ানকে এভাবে হারিয়ে ফেলি, যদি উনিও এভাবে আমাকে ছেড়ে চিরকালের মতো চলে যায়, তখন কি করব আমি? এভাবেই জীবনটা একটা লাশ হয়ে বেঁচে থাকবো চিরকাল? আদ্রিয়ান আমার কাঁধে হাত রাখতেই ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি। নিজেকে সামলে চোখের জলটা মুছে নিলাম। উনি চোখের ইশারায় আমাকে স্বাভাবিক হতে বললেন। আমি একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নিলাম। উনি দরজায় হালকা নক করে বললেন। নূর আপু হালকা চমকে উঠলেন। এক ধ্যানে কিছু একটা ভাবছিল, তাই হয়তো। দরজায় তাকিয়ে আমাদেরকে দেখে উনি নিজেকে সামলে নিয়ে চোখের কোণ মুছে ফ্রেমটা টি টেবিলের উপর রেখে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে জোরপূর্বক ঠোঁটে একটু হাসি ঝুলিয়ে বললেন, আরে তোমরা এসো, ভিতরে এসো। আদ্রিয়ান এবার আমার হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। নূর আপু এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও আলতো করে ওনার পিঠে হাত রাখলাম। বেশ অনেকটা সময় আমায় জড়িয়ে ধরেছিলেন। তারপর আমাকে ছেড়ে মুচকে এসে বললেন, কেমন আছো? আমি একটা মলিন হাসি দিয়ে মাথা নাড়ালাম। পাল্টা উনি কেমন আছেন প্রশ্নটা করার সাহস করে উঠতে পারলাম না। উনি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তোমায় কবে থেকে বলেছি ওকে নিয়ে আসতে, কিন্তু তুমি তো শুনলেই না। অবশেষে আজ আনলে। আনলাম তো। হ্যাঁ, ধন্য করেছো আমায়। আদ্রিয়ান একটু হেসে বলল, আঙ্কেল আন্টি কোথায় দেখছি না যে? ওনারা তো একটু গ্রামের বাড়ি গিয়েছেন, কাল চলে আসবেন। তোমরা বসো, আমি সার্ভেন্টকে বলে কিছু আনাচ্ছি। আদ্রিয়ান বেডে বসে বলল, আমাদের নিয়ে ব্যস্ত হতে হবে না, কিছু খাবো না আমরা। কি বলছো বলো তো? মেয়েটাকে নিয়ে এসেছো, কিছু না খেয়ে ছেড়ে দেব? আমি মুচকে এসে নূর আপুকে ধরে বসিয়ে দিয়ে আমিও বসে বললাম, এমনভাবে ট্রিট করছো যেন আমি মেহমান। নিজের লোকদের সাথে এত ফর্মালিটি করতে নেই। আমি তো তোমার ছোট বোন, তাই না? নূর আপু কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো আদ্রিয়ান কেমন মিষ্টি করে কথা বলতে পারে। আদ্রিয়ান আমার দিকে এক পলক তাকিয়ে একটু হাসলো, কিন্তু কিছু বলল না। নূর আপু বললেন, জানো, ইফাজ ভাইয়ার বিয়ের সময় যখন তোমাদের দুজনের ঝগড়া খুনসুটি দেখতাম, তখনই মনে হয়েছিল একদম মিট ফর ইচ আদার। মনে মনে চেয়েছিলাম যে তোমাদের একটি ভালো জুটি হোক। আমার ইচ্ছেটা পূরণ হলো। জানো, তোমাদের বিয়ের খবরটা শুনে কত খুশি হয়েছিলাম আমি। আর ওই আদ্রিয়ান তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিল। বিয়ের পরের দিন সকালে ফোন করেছিলাম, আসলে আমার শরীরটা ভালো ছিল না। আর মা হঠাৎ করেই ওর জন্যে কান্নাকাটি শুরু করেছিলাম। আমিও কেঁদে দিয়েছিলাম মাকে সামলাতে না পেরে। ওকে ফোন করেছিলাম ডাক্তার যেন বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু উনি নিজেই আসতে চাইলো। আমি যখন বললাম নতুন বউ রেখে এসো না, ও বলে কি না, তোমাকে বউ বলেই মানে না। এটা কোনো কথা হলো বলো তো? তারপর নিজে এসে মাকে হসপিটালে নিয়ে গেছে। ওই দিন হসপিটালেই ছিল। মা স্যালাইন দিয়ে সুস্থ হয়েছে। সারাক্ষণ আদ্রিয়ান ওইখানেই ছিল। আমি একটু অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। উনি নিজের মতো ফোন দেখছেন। তার মানে সেদিন এই জন্যই বাইরে ছিলেন উনি। আর কী সব ভাবছিলাম আর বলছিলাম ধর। নূর আপু আবার বললেন, তবে এখন আমি হ্যাপি যে ও তোর সাথে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তুই করে বললাম বলে রাগ করিস না, কিন্তু আমি তোকে তুই করেই বলবো। আর তুই আমাকে আপনি আপনি না করে আপু বলে ডাকবি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আপুর দিকে।
কত ভালো মেয়েটা, নিজের বুকের মধ্যে পাহাড় সমান দুঃখ চেপে রেখে কত সহজেই মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে কথা বলছে আমার সাথে। আচ্ছা, ভালো মানুষগুলোর সাথেই সবসময় এমন কেন হয়? তাদের সাথেই কেন এত মর্মান্তিক ঘটনা ঘটে? আমি নিজেকে সামলে নিয়ে একটু হেসে বললাম, সেটা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আপনি একটু ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? আজ থেকে নিজের যত্ন নিতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, সময় মতো ঘুমাতে হবে। কারণ তুমি একা নও, একজন লিটল চ্যাম্পও আছে তোমার ভিতরে, তার কথা ভাবতে হবে, তাই না? ভুলে যেও না, ও কিন্তু ইশরাক ভাইয়ের অংশ। যে মানুষটা তোমাকে এত ভালোবাসতো, তার অংশকে তুমি কষ্ট দিতে পারো না। এতে তো ইশরাক ভাইয়াও কষ্ট পাবে, তাই না? নুরাপু আবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, কেন কেন চলে গেল এভাবে আমাদেরকে ছেড়ে? কি দোষ ছিল আমার, বল না। জানিস, ও সব সময় বলতো যে আমার প্রেগনেন্সির পুরোটা সময় আমার সব কাজ নিজের হাতে করবে, আমাকে কিচ্ছু করতে দেবে না। ও বলেছিল ভবিষ্যতে বেবি যখন কিক করবে তখন ও নাকি আমার পেটে মাথা রেখে বাচ্চার উপস্থিতি অনুভব করবে। বেবি হওয়ার পর বাচ্চা সব কাজ নিজে হাতে করবে। ও বলেছিল কখনো আমার হাত ছাড়বে না, কিন্তু ওর কথা রাখেনি, চলে গেছে আমাকে ছেড়ে, চিরকালের মতো চলে গেছে। আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদছে। আমিও কেঁদে দিয়েছি। আমি আপুর পিঠে হাত রেখে করুণ চোখে আদ্রিয়ানের দিকে তাকালাম। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ছলছল চোখে ইশরাক ভাইয়ার ছবির দিকে তাকালেন। আমিও তাকালাম ইশরাক ভাইয়ার ছবিটার দিকে। এখনো ওই দিনটার কথা মনে পড়ছে। কি পাগলামোটাই না করেছিলেন ভাইয়া সেদিন। আমরা সবাই আপের বিয়েতে কিভাবে কি শপিং করব তার প্ল্যানিং করছি। তখন ইশরাক ভাইয়া এসে হাজির হলেন। এসে সোফায় বসে উৎসাহিত কণ্ঠে বললেন, আচ্ছা আদ্রিয়ান, বলতো বেবির জন্য কি কেনা যায়? আমরা সবাই বেশ অবাক হয়ে তাকালাম। এখানে তো বিয়ের শপিং এর আলোচনা হচ্ছে, উনি বেবি কোথায় পেলেন? আদ্রিয়ান ভ্রু কুঁচকে বললেন, কার বেবি? কিসের বেবি? ইশরাক ভাইয়া এমন একটা মুখভঙ্গি করলেন যেন আকাশ থেকে টুপ করে নিচে পড়েছেন সবে। অবাক হয়েই বলল, এর মধ্যেই ভুলে গেলি আমি বাবা হতে চলেছি। আর কালকেই তো ট্রিট দিলাম, আর আজকেই ভুলে গেলি? আমরা সবাই অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে একসাথে শব্দ করে হেসে দিলাম। আদিব ভাইয়া হাসি থামিয়ে বললেন, আরে ভাই, নূর মাত্র সবেমাত্র 1 মাসে প্রেগনেন্ট, তুই এখন ওর জন্য কি কিনবি ভাবছিস? ইশরাক ভাইয়া মুখ ফুলিয়ে বললেন, অবশ্য আমার বাচ্চা আমি ভাববো না, ওকে একদম যত্ন করে বড় করব, সবকিছু দেবো, ওর কচি কচি হাত ধরে হাঁটা শিখাবো। আমি ভাবতেই পারছি না আমার বাচ্চা আমাকে আদো আদো কণ্ঠে বাবা বলে ডাকবে। হ্যাঁ হ্যাঁ, সেই তো দুনিয়াতে একমাত্র তোরই বেবি আসতে বলেছে। হ্যাঁ, বাকি সবাই তো আকাশ থেকে চুপ করে পড়েছে। ইশরাক ভাইয়াও হেসে বলল, এখন বুঝবি না, যেদিন নিজে বাবা হবে সেদিন ঠিকই বুঝবি। আদ্রিয়ান হেসে জড়িয়ে ধরেছিল ইশরাক ভাইয়াকে, আর ভাইয়াও টাইট করে জড়িয়ে ধরে রেখেছিলেন ওনাকে। সেই হাস্যোজ্জ্বল মুখটার কথা মনে পড়লেই বুকের মধ্যে ভার হয়ে ওঠে। বড্ড কষ্ট হয় নিঃশ্বাস নিতে। একদিনের পরিচয়ে আমারই যদি এ অবস্থা হয়, তাহলে নুরাপু আর আদ্রিয়ানের মানসিক পরিস্থিতি তো আমি কল্পনাও করতে পারছি না। একজনের ভালোবাসা সন্তানের বাবা, আর একজনের প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। ওনাদের দুজনের কষ্টের পরিমাপ করাটাও যে আমার কাছে অসম্ভব। আমি নিজেকে সামলে নুরাপুকে ছাড়িয়ে হাত বাড়িয়ে বললাম, প্রমিস করো আমাকে। আপু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিয়ে আমার হাতের উপর হাত রেখে বলল, প্রমিস। হঠাৎ আদ্রিয়ান মুখ ফুলে বাচ্চাদের মতো করে বলল, বাহ, এতদিন আমি বলছিলাম হচ্ছিল না, যেই ও বলল ঠিক মেনে নিলে তো। মানে আমার কোনো ভ্যালুই নেই। চমৎকার। শুধু আমি সবাইকে নিজের ভাবি, আমাকে কেউ নিজের ভাবেই না। কথাগুলো একদম একটা বাচ্চা যেভাবে অভিযোগ করে ঠিক সেভাবেই বলেছিল। আমি আর নুরাপু একে অপরের দিকে তাকিয়ে হেসে দিলাম। চোখ মুছে আপু বলল, আমার বোনের কথা আমি শুনেছি, তোমার তাতে কি গো? আদ্রিয়ান মেকি হেসে বলল, হ্যাঁ, সেই আমার বাবা মায়ের কাছে ওই ওনাদেরই মেয়ে, আমার ভাই বোনের কাছে ওই বোন, আর তোমার কাছেও বোন। গোটা রাজত্বই ওর গোটা রাজত্বই ওর। ওই রানী, আর আমি তো শুধু রাজ্যের বেতনহীন সেনাপতি, পুরোটাই অপশনাল। নুরাপু আর আমি দুজনেই খিলখিলিয়ে হেসে দিলাম ওনার কথা শুনে। কিছুক্ষণ কথা বলে আপুকে স্বাভাবিক করে তারপর ওখান থেকে চলে এলাম আমরা। উনি ড্রাইভ করছেন আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। দুজনেই নীরব। আজ ইশরাক ভাইয়ার
আজ ইশরাক ভাইয়া স্মৃতিগুলো চারা দিয়ে উঠেছে। হয়তো আদ্রিয়ানের মধ্যেও ঝড় চলছে। মানুষটা অদ্ভুত, মনের মধ্যে অনেক কষ্ট চিন্তা কথা চেপে রেখে স্বাভাবিক থাকতে জানেন। হঠাৎ উনি বলে উঠলেন, থ্যাঙ্কস। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, থ্যাঙ্কস কেন? নূরকে এইভাবে সামলানোর জন্য। আমি মুচকি এসে বললাম, উনি আমারও বোনের মতো, ভালোবাসি ওনাকে ভীষণ। তাই যেটা করেছি নিজের মন থেকে নিজের জন্যই করেছি, থ্যাঙ্কসের প্রয়োজন নেই। উনি একটু হাসলেন কিন্তু কিছু বললেন না। আমি নিজেই বললাম, আচ্ছা নূর আপু কি আপনাদের সাথে ইউকেতে ইঞ্জিনিয়ারিং পড়তো? না, ও আমার ইন্টার কলেজ ফ্রেন্ড। সেকশন আলাদা ছিল আমাদের, ও আর্টে ছিল। আপনারা ইউকেতে কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আমি সাথে সাথে চমকে উঠলাম। শরীর হালকা ঘামতে শুরু করলো আমার। আমি 2 হাত কষলে যাচ্ছি আর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি। উনি পকেট থেকে রুমাল বের করে আমার দিকে এগিয়ে দিলেন। উনি তো আমার দিকে তাকাননি, তাহলে বুঝলেন কি করে যে আমি ঘামছি? উনি আমার দিকে না তাকিয়েই বললেন, ঘামটা মুছে ডিপ ব্রেথ নাও, স্বাভাবিক লাগবে। আমি কাপা কাপা হাতে রুমালটা নিয়ে নিলাম। তারপর মুখ ঘাড় গলা মুছে গভীরভাবে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে ওনার দিকে রুমালটা এগিয়ে দিলাম। উনি রুমালটা নিয়ে বললেন, ফাইন নাও। আমি হ্যাঁ বোধক মাথা নেড়ে চুপচাপ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। আজ যেন আর কিছু জিজ্ঞেস করলেন না। সারা রাস্তা আর চোখ খুলিনি, আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। গাড়ি থামতেই চোখ খুলে তাকালাম আমি। সন্ধ্যা হয়ে গেছে। আজ যেন আমার সিট বেল্ট খুলে দিয়ে গাড়ি থেকে নামলেন। তারপর দরজাটা খুলে আমার হাত ধরে নিচে নামালেন। তারপর দুজনে একসাথেই ভেতরে ঢুকলাম। সবার সাথে কথা বলে রুমে চলে গেলাম। সেদিন সারা রাত আমরা দুজন একে অপরের সাথে কোনো কথা বলিনি। আসলে দুজনের মনটাই খারাপ ছিল নূরাপুর এরকম অবস্থা দেখে। তার উপর ইশরাক ভাইয়ার সব স্মৃতি, সব মিলে আজ খুব বেশি কষ্ট হচ্ছিল। আদ্রিয়ান আজ আর আমার উপর হাত রেখে ঘুমাননি, অন্যদিকে ঘুরে শুয়েছিলেন। আমিও কিছু মনে করিনি, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম ওনার একটি স্পেস দরকার। তাই আমি ওনাকে কোনোভাবে বিরক্ত করিনি। আজ শুক্রবার, পার্টিতে যেতে হবে, শাড়ি পরে যেতে হবে। একটু আগে আদ্রিয়ান রেড একটা জর্জেট শাড়ি এনে দিয়েছে পরতে। আপি আমাকে শাড়ি পরিয়ে দিয়ে নিজেও শাড়ি পরে নিল। আপি শাড়িটা নীল, দুজনেই খুব হালকা সেজেছি। আমরা রেডি হয়ে বেরিয়ে দেখি ইফাজ ভাইয়া আপির সাথে ম্যাচিং করে নীল স্যুট পরেছে, কিন্তু আমার খবিশ বরটা পরেছে কালো। যদিও ঠিক আছে, লাল পরলে কেমন কার্টুন কার্টুন লাগতো। দুই ভাইকেই ভীষণ হ্যান্ডসাম, যদিও এরা অলওয়েজ হ্যান্ডসাম, কিন্তু নিজের বর বলে বলছি না। আমার বরটা কিন্তু একেবারে বেস্ট। জাবিনও রেডি হয়ে চলে এসেছে এর মধ্যে। ও একটা বেবি পিঙ্ক লং গ্রাউন্ড পরেছে। এরপর 5 জনেই রওনা দিয়ে দিলাম। সন্ধ্যা 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম পার্টিতে। খুব জাঁকজমক পরিবেশ, চারপাশে লাইটিং করে খুব সুন্দর করে সাজিয়েছে। খুব ভালো লাগলো আমার। গাড়ি থেকে নেমে 5 জনেই ধীর পায়ে ভিতরে এগোতে শুরু করলাম। ভিতরে যেতেই ওনারা আমাদের সুন্দরভাবে ওয়েলকাম করে ভিতরে নিয়ে গেল। আমরাও চুপচাপ ওনাদের কথা মতো চলে গেলাম ওনাদের সাথে। আঙ্কেল খুব ভালো একজন মানুষ, সেটা কেন তা জানি না, কিন্তু কয়েক সেকেন্ড দেখেই বুঝতে পারলাম আমি। ওনার ওয়াইফকে দেখেও ভালোই মনে হলো। আমরা 4 জনই এক জায়গায় দাঁড়িয়ে আছি। আদ্রিয়ান ফোন দেখছেন, আমি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছি। আপি আর ইফাজ ভাইয়া কি বিষয়ে যেন কথা বলছে, আর জাবিনও নিজের ভাইয়ের মতোই ফোনে ডুবে আছে। হঠাৎ করেই আদিব ভাইয়াকে দেখতে পেলাম। আদিব ভাইয়াও এখানে ইনভাইটেড। আদিব ভাইয়া আমাদের কাছে এসে বললেন, কি ব্যাপার? হ্যাঁ, পুরো জোড়া জোড়ায় হাজির নাকি? জাবিন ফোন থেকে চোখ তুলে ভ্রু কুঁচকে বলল, অদ্ভুত, তুমি আমার জোড়া কোথায় পেলে ভাইয়া? এখন নেই তাতে কি হয়েছে, দেখবে কখনো একদিন হুট করে এন্ট্রি নেবে তোমার হিরো। জাবিন আবার ফোনে চোখ দিয়ে বলল, দিল্লি এখনো অনেক দূর। আদ্রিয়ান ফোন থেকে চোখ তুলে জাবিনের দিকে তাকিয়ে মেকি হেসে বলল, একদমই না, এখন প্রযুক্তি উন্নত হয়েছে, উড়ে চলে যাওয়া যায়। HSC-টাতে ঘাড় ধরে বিদায় করবো বাড়ি থেকে। জাবিন মুখ ফুলে ইফাজ ভাইয়ের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখো না দা ভাইয়া কি সব ফালতু বকছে। ইফাজ ভাইয়া একটু রেগে যাওয়ার ভান করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ঠিকই তো আদ্রিয়ান, এটা কেমন কথা হলো? এসএসসি পর বিদায় করবি মানে কি? তুই বুঝতে পারছিস না ও এখনই যেতে চাইছে? বলেই শব্দ করে হেসে দিল। আদ্রিয়ানও হেসে দিল। হাসতে হাসতে দুই ভাই হাই ফাই করলো। জাবিন বিরক্ত হয়ে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে রইল। আমি আর আপি মিটমিটিয়ে হেসে যাচ্ছি। বেশ অনেকটা সময় আড্ডা দেওয়ার পর আদ্রিয়ান আর আদিব ভাইয়া কোথাও একটা গেল। কেউ একজন ডাকাতে আপি আর ইফাজ ভাইয়াও একসাথে গেল।
একটু কথা বল। আমি আর যাবিন কথা বলতে বলতেই ওর এক ফ্রেন্ডের ফোন এলো। এখানে সরগোল আছে, তাই ও কথা বলতে একটু দূরে সরে গেল। আমি বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম ওখানে। ধুর ছাই, ভাল লাগে না, সবাই নিজের কাছে বিজি হয়ে গেল আর আমি এখানে একা একা বোর হচ্ছি। এদিক ওদিক হাঁটছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমায় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে, আড়াল থেকে নজর রাখছে আমার উপর। গায়ে কেমন কাটা দিচ্ছে। কেন হচ্ছে এমন? হঠাৎ আমার পেছন থেকে মাথায় কেউ টোকা মারতেই তাকিয়ে দেখলাম একজন মুচকি এসে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে যখন এসেছিলাম তখন দেখেছি, সম্ভবত ওই আঙ্কেলের ছেলে। তখনও কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়েছিল আমার দিকে। আর এখনো কি চাই কি উনি? উনি মুখে মুচকি হাসি রেখে বললেন,